Thank you very much for joining today's session. Today we are going to discuss on CRIX exam preparation workshop. CRIX is the ISACA provided certification, and it's much more important for the risk management, risk governance related. So, dear professional, before starting today's session, I want to introduce myself. This is GM Farooq Ahmed. I am a certified information system security professional. Beside this, I am doing some another certification like Certified Information Systems Auditor, Certified Big Data Professional, Certified Data Center Professional, Certified SOC Analyst. And Alhamdulillah, I feel proud that I work as a expert reviewer of the IT audit framework, Information Technology Audit Framework. Very early in my career, I started as a software engineer, and I worked for Rupert. I worked for Leeds Corporation. Basically, I developed the core banking solution. And currently, I work as Assistant General Manager in Rupali Bank. I take care of the cybersecurity and ICT security audit division. This organization give me a lot of opportunity to work in different area like core banking solution, data center, data recovery center, cybersecurity framework, ICT security and risk management policy, BCP DR2. And I work as a director membership of ISACA Dhaka chapter. If you want to learn more details about me, you can visit my LinkedIn profile, my personal website, and we develop some content for IT audit, cybersecurity, risk management. So you can follow our YouTube channel as well as. So actually today's session, we are arranging and we declared that this session is only for Bangladeshi professionals. For this reason, for the better understanding, we can deliver our session Bengali as well as English for the better understanding. Definitely, you have a lot of questions. Anytime you can raise your hand, or end of the session, we'll allocate some slot for the question answer session. So যেহেতু আমরা সবাই এখানে বাংলাদেশি এবং আজকের সেশনটা বাংলাদেশিদের জন্যই মূলত আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। সো আমরা আজকে ভালোভাবে বোঝার জন্য আসলে আমরা আমাদের মাতৃভাষাতেই আমরা এমফেসাইজ করতে চাই। তো আমাদের আজকের লার্নিং এর অবজেক্টিভ যেটা, এন্ড অফ দ্য সেশন you will understand something. First of all, আপনি এই যে সিরিক্স সার্টিফিকেশনটা সম্পর্কে আপনি জানতে পারবেন। এই সার্টিফিকেশনটা কি, ইন্ডাস্ট্রিতে এর ভ্যালু কেমন, আমাদের ক্যারিয়ারের জন্য এটা কতটুকু গুরুত্বপূর্ণ, সে বিষয়গুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। সেকেন্ডলি, আমরা যেটা ডিসকাস করতে চাই যে এই সিরিক্স সার্টিফাইড যদি আমরা হইতে চাই তাহলে এর এক্সাম স্ট্রাকচারটা কেমন হবে। হ্যাঁ, এটা কত মার্কসের এক্সাম হয়, তারপরে এটার কতদিন পর পর আপনি এক্সাম দিতে পারবেন, আপনার এক্সামে টোটাল কোশ্চেন থাকবে কতগুলো, কতগুলো মার্ক থাকবে, পাসিং মার্ক কত, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। থার্ডলি, আমরা ডিসকাস করব যে এই যে সিক্স এক্সামের জন্য মূলত আমাদের এখানে চারটা ডোমেইন আছে, চারটা ডোমেইন বা চারটা চ্যাপ্টার আছে। এই চারটা ডোমেইন সম্পর্কে আমরা একটু ওভারঅল একটু ডিসকাস করব, নট ডিটেলস, ওভারঅল একটু আমরা ডিসকাস করব যে আসলে রিস্ক রিলেটেড গভর্নেন্স বলেন, ম্যানেজমেন্ট বলেন, রিস্ক অ্যাসেসমেন্ট রিলেটেড যে ডোমেইন গুলো আছে এই ডোমেইন গুলো আমরা একটু এক্সারসাইজ করব। দেন আমরা ডিসকাস করব যে যদি আমরা এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাই তাহলে কিভাবে আমরা ইফেক্টিভ প্রিপারেশন নিতে পারি, এই স্ট্র্যাটেজি বা অ্যাকশন প্ল্যানটা কেমন হবে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। এবং ফাইনালি আমরা স্টাডির জন্য আসলে কি কি ধরনের গাইডেন্স বা কিভাবে আপনি এক্সাম রেজিস্ট্রেশন করবেন সেই সেকশন গুলো নিয়ে আমরা আজকের সেশনে ডিসকাস করব। সো আমরা যদি প্রথমেই দেখি যে এই যে আমরা সিরিক্স বলতেছি, তো সিরিক্স বলতে কি, এটা সার্টিফাইড ইন রিস্ক এন্ড ইনফরমেশন সিস্টেমস কন্ট্রোল। তো এইখানে আসলে এই রিস্কটাকে মূলত আমরা বেশি এমফেসাইজ করি এবং এটা একটা গ্লোবাল রিকগনাইজ সার্টিফিকেশন যেটা আইসাকা প্রোভাইড করে। আইসাকা একটা সার্টেন টাইম পর্যন্ত তারা কিন্তু গভর্নেন্স এবং রিস্ক এগুলো নিয়েই কাজ করতো এবং তখন বলা হতো ইনফরমেশন সিস্টেমস অডিট এন্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশন। বাট এই অর্গানাইজেশন এখন রিস্ক এর উপরে
আইটি অডিটের উপরে, সাইবার সিকিউরিটির উপরে, ইভেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরেও তারা বিভিন্ন ধরনের সার্টিফিকেশন গুলো তারা প্রোভাইড করতেছে। তো এই সার্টিফিকেশনটা মূলত কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবং কারা মূলত এর সাথে সংশ্লিষ্ট, বিশেষ করে যারা আইটি রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে, ইনফরমেশন সিকিউরিটি নিয়ে এখানে ডিসকাস করা হয় এই সার্টিফিকেশনের মধ্যে, আইটি গভর্নেন্স, কমপ্লায়েন্স, ইন্টারনাল অডিট এবং কন্ট্রোল অ্যাসুরেন্স গুলো নিয়ে এই সার্টিফিকেশনটায় কাজ করে, যার কারণে আমরা এটাকে বলতেছি সার্টিফাইড ইন রিস্ক অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস কন্ট্রোল। রিস্ক তো আছে, রিস্কের পাশাপাশি এই ইনফরমেশন সিস্টেমস গুলোকে কিভাবে সিকিউর করা যায়, কিভাবে কন্ট্রোল ইমপ্লিমেন্ট করা যায়, সেগুলো নিয়েই মূলত আমাদের আজকের ডিসকাশনটা। এবং এই সার্টিফিকেশনটা এই বিষয়ে আসলে ইন ডিটেলস লেভেলে এটা ডিসকাস করছে। সো এই সার্টিফিকেশনটা আসলে কেন প্রয়োজন? যেমন এই সার্টিফিকেশনটা কয়েকটা রিজন আছে। যেমন এটা প্রথমত আমরা যদি বলি, এটা ইন্ডাস্ট্রির রিকগনাইজড একটা সার্টিফিকেশন। বিশেষ করে এখনকার প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু রিস্ক, ইভেন আমরা আমাদের পার্সোনাল লাইফ বলি, আমাদের জব বলি, আমরা ডেইলি যে অ্যাক্টিভিটিস গুলো করি, প্রত্যেকটার সাথেই একটা আনসার্টেনিটি কাজ করে। এবং এই আনসার্টেনিটির কারণেই কিন্তু আসলে আমরা যদি গুড গভর্নেন্স এনশিওর করতে চাই, আমরা যদি সুন্দরভাবে এটাকে মানে কন্ট্রোল করতে চাই, বা রিস্কটা তো আসলে কখনো 100% মিটিগেট করা যায় না, আমরা একটা অ্যাকসেপ্টেবল লেভেলে আমরা নিয়ে আসতে পারি রাইটলি, যে লাইফ ইটসেলফ ইজ আ রিস্ক। মানে আমরা কথায় কথায় বলি যে 1 সেকেন্ডের নাই ভরসা, তার মানে এটা ডেফিনেটলি এটা সেকেন্ড ওয়াইজ কিন্তু রিস্কটা আমরা ক্যারি করতেছি। এক্স্যাক্টলি সাইফুল ইসলাম স্যার। সো এটা কি ইন্ডাস্ট্রি রিকগনাইজড একটা সার্টিফিকেশন, যে কারণে আমরা এই সার্টিফিকেশনটা করতে পারি। এটা ডেমনস্ট্রেট করে যে আসলে আইটি রিস্ক ম্যানেজমেন্টের জন্য আপনার যে ধরনের আপনার এক্সপার্টাইজ থাকার দরকার। আইটি রিস্ক ম্যানেজমেন্ট, আইটি রিলেটেড রিস্ক কে একটা অ্যাকসেপ্টেবল লেভেলে আনার জন্য যে ধরনের এক্সপার্টাইজ আসলে আপনার ভিতরে থাকা উচিত, সেই ধরনের এক্সপার্টাইজ নিয়ে মূলত আমার এই সিরিক্স সার্টিফিকেশনটা নিয়ে কাজ করে। দেন এনহ্যান্স ক্যারিয়ার অপরচুনিটিস, যেহেতু আপনি একটা বিষয়ের উপর এক্সপার্টাইজ হচ্ছেন, একটা বিষয়ের উপর আপনার দক্ষতা বাড়তেছে, সো আপনি এইখানে আপনার ক্যারিয়ার গ্রোথ এক্সপার্টাইজ হিসেবে আপনি এখানে কাজ করতে পারতেছেন। আপনার অর্গানাইজেশনের যে গভর্নেন্স, আপনার অর্গানাইজেশনের যে ম্যানেজমেন্ট, এই গভর্নেন্স, ম্যানেজমেন্ট, কমপ্লায়েন্সের এই জায়গাটায় আপনি সাপোর্ট দিতে পারতেছেন যে অর্গানাইজেশনকে ওই রকম একটা লেভেলে নিয়ে যাওয়ার জন্য রিস্ক ফ্রি বা মিনিমাম রিস্কের এই জায়গায় আপনি নিয়ে যেতে পারতেছেন। এবং বিভিন্ন এরিয়াতে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টর, ব্যাংকিং বা বিভিন্ন লার্জ, হ্যাঁ, যে অর্গানাইজেশন গুলো আছে, এই অর্গানাইজেশন গুলোর জন্য এটা মানে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সম্ভবত ঢাকা শহরে এখন প্রচন্ড ভূমিকম্প হচ্ছে, আমি আমার এখানেই ফিল করতেছি। সো এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ রিস্ক, রাইট? এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ রিস্ক আমরা এখানে ফলো করতেছি। সো হোয়াই শুড পারসু সিরিক্স, কেন আসলে আমাদের এই সার্টিফিকেশনটা প্রয়োজন? আমরা এই সার্টিফিকেশনটা কেন প্রয়োজনের পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখছি, হু শুড পারসু এই দিস সার্টিফিকেশন। যেমন বিশেষ করে যারা আইটি অডিটরস আসেন, কারণ আমরা রিস্ক এর ক্ষেত্রে, অডিটের ক্ষেত্রে সবসময় কি করি, রিস্ক বেস অডিটটা আমরা করে থাকি। সেটা আইটি অডিট বলেন, বিজনেস অডিট বলেন, ফাইন্যান্স অডিট বলেন, ইচ অ্যান্ড এভরিওয়্যার আমরা কিন্তু রিস্ক বেস অডিটটা করি। সো যারা অডিটর তাদের জন্য এই সার্টিফিকেশনটা ইম্পর্টেন্ট। আমরা যারা ইনফরমেশন সিকিউরিটি প্রফেশনাল, যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে, আইটি সিকিউরিটি নিয়ে কাজ করে, ফরেনসিক নিয়ে কাজ করে, এই প্রফেশনে যারা আছেন তাদের জন্য এই সার্টিফিকেশনটি ইম্পর্টেন্ট। দেন রিস্ক ম্যানেজার যারা আছেন, চিফ রিস্ক অফিসার বা একটা অর্গানাইজেশনের রিস্ক নিয়ে যারা কাজ করেন, তারা এই সার্টিফিকেশনটা তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। যারা কমপ্লায়েন্স অফিসার, বিশেষ করে যারা রেগুলেটরি অর্গানাইজেশনে আছেন, রেগুলেটরি বডিতে যারা আছেন, যেমন বাংলাদেশ ব্যাংক, আমরা বলতে পারি ইদরা অথবা বিটিআরসি, এই যে রেগুলেটরি বডি যারা আছেন, তাদের জন্য মূলত এই সার্টিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট।
ইন্টারনাল অডিটর যারা আছেন, অডিটরস এর যদি আমরা ইন্টারনাল এক্সটার্নাল সব অডিটরের জন্য আমরা বলতে পারি। যারা সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে কাজ করতেছেন, বিশেষ করে সিকিউরিটি অপারেশন সেন্টার নিয়ে কাজ করেন, যেখানে সিকিউরিটি গুলো মনিটরিং করা, এইগুলোকে মেনটেন করা, ম্যানেজ করা, এই জাতীয় প্রফেশনালের জন্য আমরা এটা করতে পারি। এবং ফাইনালি যারা আইটি গভর্নেন্স প্রফেশনাল নিয়ে আসেন, আইটি গভর্নেন্স বলতে এটা আমরা আরো একটু ছোট্ট কিওয়ার্ড যদি আমরা বলি, আর যারা জিআরসি গভর্নেন্স রিস্ক এবং কমপ্লায়েন্স নিয়ে কাজ করেন, তাদের জন্য এই সার্টিফিকেশনটা অ্যাপ্রোপ্রিয়েট। সো দেখেন তো, আসলে আমরা যে এরিয়াগুলোর কথা বললাম, প্রফেশনালদের কথা বললাম, আসলে একটা অর্গানাইজেশনে এই প্রফেশনালের বাইরে খুব কম প্রফেশনালরা আছেন, এবং ম্যানেজমেন্ট লেভেলে এই সার্টিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা যতটুকু দেখলাম, এইটার উপরে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? এনি কোশ্চেন? ওকে, সো আমরা, জি, ওকে, আমরা একটু, আমি যেটা জিনিস জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে হ্যালো। জি জি শামীম স্যার, বুঝতে পারছি, বলুন। জি ফারুক ভাই, আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনার এই এটা কি শুধুমাত্র অপারেশনাল রিস্কটা নিয়ে কি অ্যাড্রেস করবে, নাকি না এন্টারপ্রাইজ লেভেলের রিস্ক গুলো কি আসলে এইটা কভার করবে? এইটা টোটালটা, যেমন আপনি যখন ম্যানেজমেন্টের কথা বলবেন, আপনি গভর্নেন্স এর কথা বলবেন, এই গভর্নেন্স হচ্ছে কর্পোরেট গভর্নেন্স, এই কর্পোরেট গভর্নেন্স এর একটা ইন্টিগ্রাল পার্ট হচ্ছে আইটি গভর্নেন্স। সো এইটা শুধুমাত্র অপারেশনাল না, এটা সব এরিয়াতেই। এই জন্য কিন্তু আমরা বলছি ইনফরমেশন সিস্টেমস ইটস নট অনলি টেকনোলজি, এটা পিপল, প্রসেস এবং টেকনোলজি সবগুলোকেই কাভার করতেছে। হ্যাঁ, এই জন্যই কিন্তু আমরা সার্টিফিকেশনটার নামটাই হচ্ছে ইনফরমেশন সিস্টেমস কন্ট্রোল, রিস্ক এন্ড ইনফরমেশন সিস্টেমস কন্ট্রোল। সো এটা হচ্ছে ওভারঅল সিস্টেমের জন্য আপনার এই রিস্কটা নিয়ে ডিসকাশন করা। আমরা যখন মডিউল গুলোতে ঢুকবো তখন দেখবেন যে মানে ওয়ান বাই ওয়ান এগুলো আসবে। আমরা কি নেক্সট স্লাইডে যেতে পারি? ওকে, সো এইটা আসলে তো আমরা প্রফেশনালি দেখলাম যে আসলে কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু আমরা সার্টিফিকেশন করার আগে কিন্তু আসলে আমরা অর্গানাইজেশন থেকে করা আমাদের পার্সোনাল বেনিফিটের একটা কথা কিন্তু আমরা চিন্তা করি। তা আমরা এই সার্টিফিকেশনটা আপনার ক্যারিয়ার গ্রোথ, বা এইটা আপনি যদি আইটি রিস্ক বা জিআরসি প্রফেশনাল হিসেবে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে চান, তাহলে এই সার্টিফিকেশনটা আপনার জন্য ইম্পর্টেন্ট। এবং অপরচুনিটি গুলো আমরা যদি দেখি যে গ্লোবালি আসলে এইটার কেমন প্রয়োজন, বিশেষ করে আইটি রিস্ক ম্যানেজার যারা আছেন, যারা জিআরসি কনসালটেন্ট আছেন, যারা ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজার আছেন, এবং অর্গানাইজেশনের বিভিন্ন সি লেভেলে যারা কাজ করতেছেন, যেমন সিআইটিও, সিজো, সিআরও, সিএফও, এই ধরনের সি লেভেলের প্রফেশনালদের জন্য এই সার্টিফিকেশনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাহলে গ্লোবালি এই পজিশন গুলো যারা হোল্ড করতেছেন, তাদের জন্য এই সার্টিফিকেশনটা ইম্পর্টেন্ট। আমি আজকে কিছু অংশ দেখাবো যে আসলে জব মার্কেটে অপরচুনিটি যেটা, সেটাও নিয়েও আমি আমার সেকেন্ড পার্টে আপনাদের এটা একটু দেখানোর চেষ্টা করব। এবং স্যালারির এভারেজ রেট আমরা যেটা দেখছি অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল অ্যারাউন্ড 110K পার অ্যানাম। এটা 1,10,000 থেকে 1,85,000 টাকা, এটা অ্যানুয়াল স্যালারির রেঞ্জটা আমরা এটা দেখছি। এবং এইটা আপনার এক্সপার্টাইজের উপরে ভিত্তি করে এটা ওয়ান বাই ওয়ান এটা ইনক্রিজ করতেছে। আমরা যদি বাংলাদেশের মার্কেটের কথা চিন্তা করি, বাংলাদেশের মার্কেটে আমরা এটা দেখছি, যেহেতু আমাদের ডিজিটালাইজেশনের এই প্রভাবটা অনেক বেশি, সেটা ডিজিটাল ব্যাংকিং বলেন, এমএফএস বলেন, বা ফিনটেক বলেন, বা রেগুলেটরি কমপ্লায়েন্সের এই জায়গাগুলোতে আমার এই রিস্ক বেসড সিস্টেম গুলোর খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। যেমন আপনি দেখবেন ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে রিস্ক বেসড অডিট, তারপরে রিস্ক বেসড অ্যাসেসমেন্ট, এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে বাড়তেছে।
এটা অপরচুনিটি আসতেছে, যার কারণে এই জায়গাগুলোতে এই ধরনের প্রফেশনাল মানে প্রয়োজন খুবই বেশি। বাট আমার মার্কেটে ডিমান্ড আছে হয়তো 1000, বাট আমার বাংলাদেশে দেখা যাচ্ছে এই প্রফেশনাল মানে 50 জনও নয়, যার কারণে একটা বেটার অপরচুনিটি বাংলাদেশের জন্য এটা আছে, এই ডিমান্ড এখানে ক্যারি করতেছে। সো আমরা যদি লিঙ্কডইন অথবা আমরা যদি গুগল করে দেখি, এবং যদি আমরা এই সিরিক্স, আইটি রিস্ক ম্যানেজার বা ম্যানেজমেন্ট, জিআরসি, সাইবার রিস্ক, এন্টারপ্রাইজ রেজিলিয়েন্স, কন্ট্রোল অ্যাসেসমেন্ট, এই ধরনের কিওয়ার্ড দিয়ে যদি আমরা সার্চ করি, আপনি দেখবেন সিরিক্স এর এই ধরনের প্রফেশনালদের প্রয়োজনটা অনেক অনেক বেশি, অনেক বেশি। সো আমরা এখন একটু দেখবো যে আসলে এক্সাম ওভারভিউটা। তাহলে আমরা কি দেখলাম? আমরা আসলে সার্টিফিকেশনটার গুরুত্ব সম্পর্কে একটু বুঝলাম, প্রফেশনালি এই সার্টিফিকেশনটা করলে আমরা কিভাবে বেনিফিটেড হব সেটাও আমরা দেখলাম, জব মার্কেটটা আমরা একটু দেখলাম, যদিও আমরা জাস্ট পিপিটিতে দেখছি, বাট আমরা প্র্যাকটিক্যালও আসলে আমরা এটা প্রুভ করতে চাই যে এটা কিভাবে একটা রিনাউন্ড সার্টিফিকেশন, ওয়ার্ল্ডের এই ধরনের প্রফেশনালদের জন্য এটা কেন ইম্পর্টেন্ট। তো এই এক্সামটা যদি আমরা দিতে চাই, এই এক্সামটা মূলত মাল্টিপল চয়েস কোশ্চেন, এমসিকিউ বেস কোশ্চেন হয়। 150টা কোশ্চেন, প্রতিটা কোশ্চেনের জন্য 4টা অপশন থাকে, একটা অপশন শুধু কারেক্ট। 4 ঘন্টার একটা এক্সাম হয়। আর এইখানে টোটাল মার্কস থাকে 800, এই 800-র মধ্যে 450 পাসিং মার্ক। এই 450 পাসিং মার্কের মধ্যে প্রতিটা ডোমেইনে যে আপনাকে আলাদা করে পাস করতে হবে, নট লাইক দ্যাট, বাট এক একটা ডোমেইন থেকে কোশ্চেনের পরিমাণ এক এক রকম। যেমন আমরা 4টা ডোমেইনের কথা বললাম, এই 4টা ডোমেইনের ফার্স্ট ডোমেইন যেটা, এটাকে আমরা বলছি গভর্নেন্স, এবং এই গভর্নেন্স থেকে আমাদের মার্কস আসবে 26%। 150টা কোশ্চেনের মধ্যে 26% কোশ্চেন পাবো আমরা গভর্নেন্সের এই পার্ট থেকে। তো এই গভর্নেন্সের মধ্যে মেন ডিসকাস করা হয় কি কি, যেমন রিস্ক গভর্নেন্স, রিস্ক কালচার, অর্গানাইজেশনাল স্ট্রাকচার, রোল এবং রেসপন্সিবিলিটিস, এইগুলো হাইলাইট করে। প্রতিটা ডোমেইনের একাধিক পার্ট থাকে, যেমন পার্ট এ, পার্ট বি, পার্ট সি, এরকম একাধিক পার্ট থাকে। যখন আপনি একটা অর্গানাইজেশনের গভর্নেন্স সম্পর্কে জানবেন এবং ওই অর্গানাইজেশনের ডিসিশন নেওয়ার জন্য প্রথম স্টেপ যেটা, সেটা হচ্ছে আইটি বেস সিস্টেমের জন্য আইটি রিস্ক অ্যাসেসমেন্ট করা। এই আইটি রিস্ক অ্যাসেসমেন্ট, এই ডোমেইন থেকে আমরা কোশ্চেন পাবো 20%। এই 20%-এর কোশ্চেনটা আসলে কি কি কভার করে, যেমন এখানে রিস্ক আইডেন্টিফিকেশন কিভাবে করা যায়, বা কিভাবে আমরা রিস্ক গুলোকে আইডেন্টিফাই করব, আমরা রিস্ক গুলোকে কিভাবে অ্যানালাইসিস করব, এবং এই রিস্ক গুলোকে কিভাবে ইভালুয়েশন করব। তার মানে এই টোটাল চ্যাপ্টারটা, টোটাল ডোমেইনটা মূলত রিস্ক ওরিয়েন্টেড, কিভাবে রিস্ক অ্যাসেসমেন্ট করতে হয়, কিভাবে রিস্ক আইডেন্টিফাই করতে হয়, কিভাবে রিস্কটাকে মিটিগেট করতে হয়, ইভালুয়েট করতে হয়, এই বিষয়গুলো আমরা সেকেন্ড ডোমেইন, এবং এখান থেকে আমরা 20% কোশ্চেন আমরা এখান থেকে পাই। থার্ড নাম্বার ডোমেইন যেটা, এইটাকে আমরা বলতেছি রিস্ক রেসপন্স এন্ড রিপোর্টিং। রিস্ক রেসপন্স এন্ড রিপোর্টিং, এখন অর্গানাইজেশনে তো বিভিন্ন ধরনের রিস্ক থাকবে, এখন এই রিস্কটাকে আমরা কিভাবে রেসপন্স করব। কিছু রিস্ক আছে হয়তো আমরা মিটিগেট করতে পারি, কিছু রিস্ক হয়তো আমরা অ্যাকসেপ্ট করতে পারে ম্যানেজমেন্ট, কিছু রিস্ক আছে ট্রান্সফার করতে পারে। সো এই রিস্কটাকে কিভাবে আমরা রেসপন্স করব, এইটা নিয়ে এই ডোমেইন 3। এবং এইটা অবশ্যই একটা রিপোর্টিং এর লেভেলে যেতে হবে, কারণ ম্যানেজমেন্টকে, অডিটকে, কমপ্লায়েন্সকে, গভর্নেন্সকে এটা বুঝাইতে হবে যে কিসের ভিত্তিতে আসলে আমরা এই কাজটা করলাম। এই ডকুমেন্ট, এই এভিডেন্স সবগুলো এখানে থাকতে হবে। সো এইটা মূলত 3টা এরিয়া নিয়ে কাজ করে: রিস্ক ট্রিটমেন্ট, রিস্ক মনিটরিং, আর রিপোর্টিং এন্ড কমিউনিকেশন। এই 3টা এরিয়া মূলত এই থার্ড ডোমেইন। এবং ফাইনাল ডোমেইন যেটা, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সিকিউরিটি। এই ইনফরমেশন টেকনোলজির মধ্যে সিকিউরিটির কনসেপ্টটা তারা একটু হাইলাইট করছে। সিকিউরিটি বলতে কি, আমরা জানি যে
এর যে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটি, কোনো ডেটা, কোনো ইনফরমেশন, কোনো অ্যাসেটের এই তিনটা এরিয়াতে কভার করার জন্য আমরা সিকিউরিটির কনসেপ্টটা এখানে ডিসকাস করা হয়েছে। এখানে একটা আইটি ইনফ্রাস্ট্রাকচার কেমন হয়, একটা আইটির অর্গানোগ্রাম কেমন হয়, কি কি ইকুইপমেন্ট, কি কি অ্যাসেট এখানে থাকে, সেই অ্যাসেট গুলোর ক্লাসিফিকেশন কিভাবে করতে হয়, কোনটা কোন ধরনের অ্যাসেট, এই আইটি ইনফ্রাস্ট্রাকচারটা নিয়ে এখানে ডিসকাস করা হয়েছে। এবং নতুন নতুন টেকনোলজি যেগুলো আসছে, যেমন রিস্ক, এটা আনসার্টেনিটি। কারণ কি, টেকনোলজি প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, নতুন নতুন থ্রেট আমাদের আসছে, নতুন নতুন সিস্টেমের ভালনারেবিলিটি, এগুলোকে আবিষ্কার করতে পারতেছে হ্যাকার অথবা সিকিউরিটি রিসার্চাররা। সো এই ইমার্জিং টেকনোলজি কি কি আছে, ডিফারেন্ট টাইপস অফ ইমার্জিং টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লক চেন, বিগ ডেটা, এই ধরনের টেকনোলজি গুলো নিয়ে এখানে ডিসকাস করা হয়েছে। এবং এই যে নতুন যে ভালনারেবিলিটি আসছে বা রিস্ক অ্যারাইজ হচ্ছে, এই রিস্ক গুলোকে মিটিগেট করার জন্য কি কি কন্ট্রোল আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, সিকিউরিটির জন্য বেস্ট প্র্যাকটিস কি হইতে পারে, সেইগুলো মূলত আমরা এই ডোমেইন 4, যেটা এই ডোমেইন 4 এ আমরা ডিসকাস করব। সো সিরিজ এটা ফোকাস করে কি, যেমন একটু আগে স্যার বলছিলেন যে এটা কি অপারেশনাল রিস্ক ট্যাকের কথা বলছে, বাট তারা এখানে দেখেন একটা নোট দিয়ে দিচ্ছে যে সিরিক্স ফোকাস অন এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট এন্ড আইটি গভর্নেন্স। এটা ওভারঅল অন এন্টারপ্রাইজের জন্য এটা কাজ করতেছে। and the risks emphasize practical application of risk management principles in information systems. তাহলে এক্সাম সম্পর্কে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? ফারুক ভাই, আমার একটা কোশ্চেন আছে, সেটা জি জি। হচ্ছে এখানে এটার সার্টিফিকেশন একটা পার্ট লেখা আছে যে ইনফরমেশন সিস্টেমস কন্ট্রোলস। এই যে কন্ট্রোলস গুলোর কথা আমরা বলছি, এই কন্ট্রোলস গুলো কি অলরেডি ইমপ্লিমেন্টেড কোনো কন্ট্রোলস কে ইন্ডিকেট করছে, নাকি না হচ্ছে যে স্ট্যান্ডার্ড যে কন্ট্রোল গুলো হওয়া উচিত সেই কন্ট্রোল গুলোকে ইন্ডিকেট করছে? বা এই অ্যাজ এ এই সার্টিফাই হিসেবে কি এই কন্ট্রোল গুলোকে কি ভেরিফাই করাটাও কি কাজ হবে একজন একজন সার্টিফাইড যেমন অডিটরের? জি। একজন সার্টিফাইড অডিটর অথবা সিরিক্স এর যারা আছেন, এই কন্ট্রোল গুলো ইমপ্লিমেন্ট করার মানে শুধুমাত্র ইমপ্লিমেন্ট করা যেগুলো আছে ওগুলো না, আপনি যেগুলো ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন সেগুলো নিয়েও ডিসকাস করেন। কারণ কি, মনে করেন যে আপনি অডিটরের পার্সপেক্টিভে আপনি চিন্তা করেন, একজন অডিটর যে একটা অডিট করলেন, করে উনি মনে করলেন যে কন্ট্রোল এখানে যেটা আছে এই কন্ট্রোলটা মোটামুটি কাজ করে, বাট এর থেকে ভালো কন্ট্রোল ইমপ্লিমেন্ট করা যেত। কিন্তু এই ভালো কন্ট্রোলটা ইমপ্লিমেন্টের সাথে কিন্তু আপনার আরো কিছু বিষয় এখানে ইনভলভ। যেমন এখানে এই কন্ট্রোলটার সাথে আপনার ফাইন্যান্স একটা যে এটা, হ্যাঁ, এইটা আপনি যে কন্ট্রোলটা ইমপ্লিমেন্ট করতেছেন, এই কন্ট্রোলটাই আসলে এইখানে আসলে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট, কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে এই কন্ট্রোলটা কাজ করে কিনা সেটাও আপনি দেখতে পারেন। আপনি একটা কন্ট্রোল ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন, তো এই কন্ট্রোলটা আসলে অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করবে কিনা ওটাও কিন্তু একজন অডিটর আগে থেকে দিতে পারে। এই জন্য একজন অডিটর অথবা একজন রিস্ক অ্যাসেসর, উনি কিন্তু কোনো কিছু ইমপ্লিমেন্ট করার পরেও যেরকম কাজ করবে, ঠিক ইমপ্লিমেন্ট করার ইনিশিয়াল স্টেজেও কিন্তু ওনার ইনভলভমেন্ট এখানে প্রয়োজন আছে। তো বিভিন্ন স্টেজে আসলে আমরা এটা করতে পারি। এটা ডিউরিং দ্য অডিট, বিফোর অডিট, মানে ইমপ্লিমেন্টেশনের আগে পরে, ইমপ্লিমেন্টেশনের সময়, এই তিনটা স্টেজেই মূলত আমরা এই কন্ট্রোল গুলো আমরা চেক করি। স্যার কি ক্লিয়ার? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আমার আসসালাম। দুটো প্রশ্ন আছে একটু। প্রথমটা হলো যে এখানে রিস্ক ম্যানেজমেন্ট এবং গভর্নেন্স নিয়ে আমরা ম্যানেজমেন্ট যেটা যেটা অফিস ম্যানেজমেন্টের মধ্যে থাকে সেই জাতীয় কিছু। স্যার, এখানে কি টেকনিক্যালিটিজ এর কোনো কিছু আছে কিনা, মানে আইটি টেকনিক্যাল বিষয় কিছু আছে কিনা? স্যার এইটা হচ্ছে টেকনিক্যাল ইস্যু শুধু না, এটা হচ্ছে
যেমন যে কেউ কিন্তু একটা অর্গানাইজেশনের এইগুলো সম্পর্কে কাজ করতে পারে, এটা শুধুমাত্র যে টেকনিক্যাল পিপলরা করবে, হ্যাঁ, নট লাইক দ্যাট। এটা যে কেউ আপনার এই এই জায়গাটায় তারা কাজ করতে পারে, টেকনিক্যাল পিপল করতে পারে, বিজনেস আচ্ছা, পিপল করতে পারে। যেমন রিক্সের এই জায়গাটায় তারা যে শুধুমাত্র টেকনিক্যাল পিপলরা এখানে ইনভলভ থাকবে, নট লাইক দ্যাট। যে কোনো প্রফেশনে যে কেউ এটা ইয়ে করতে পারে। যেমন আমরা অনেক সময় মনে করি কি যে আইটির একটা প্রজেক্ট, তো আইটি রিলেটেড এই প্রজেক্টে মনে হয় একজন আইটি প্রফেশনাল উনিই প্রজেক্ট ম্যানেজার হইলে পারফেক্ট হয়, কিন্তু এইটা কিন্তু এমনটা না। যেমন স্যার আপনি দেখবেন যারা পিএইচডি হোল্ডার, আপনারা যারা আছেন, একজন পিএইচডি হোল্ডার উনি হয়তো ইকোনমিক্সে উনি পিএইচডি করছে, বাট উনি কিন্তু সাইবার সিকিউরিটির একজনকেও কিন্তু উনি এটা ইয়ে করতে পারে, সুপারভাইজার হিসেবে উনি থাকতে পারেন। কারণ এইটা ফরম্যাটটা কিন্তু সেম, এক একজনের এরিয়া এক এক রকম। তাহলে পরীক্ষার পরীক্ষার সময় তাহলে কোনো টেকনিক্যাল জিনিস থাকবে না, ম্যানেজারিয়াল না বিষয়টা স্যার, থাকবে, এই এখানে তো? অলওয়েজ থিঙ্ক লাইক এ ম্যানেজার, ম্যানেজমেন্টের পার্সপেক্টিভে আপনাকে থিঙ্কিং করতে হবে। আমরা ওইগুলো স্যার এইখানে আসবো, কিছু টেকনিক নিয়ে আমরা ডিসকাস করবো স্যার। ঠিক আছে। আর একটা জিনিস আমাকে একটু বলেন যে 150টা কোশ্চেন আর 800 মার্ক, এটার বিভাজনটা কি? এখানে কি কোনো এমন কোনো প্রশ্ন থাকে যেগুলো মার্ক ছাড়া, এরকম কোনো কিছু আছে যেরকম সিআইএসএসপি তে দেখা যায় কিংবা প্রজেক্ট ম্যানেজমেন্টের পরীক্ষাগুলো থাকে, কিছু প্রশ্ন থাকে যেগুলো আমরা বুঝতেও পারি না যে এটাতে আসলে মার্ক অ্যালোকেট করা আছে কিনা? স্যার আমি এইখানে আপনার প্রতিটা কাছে প্রতিটা চেষ্টা কোশ্চেনের করতে জন্য চাচ্ছি মার্ক যে থাকে। 150টা প্রশ্ন আর মার্ক হচ্ছে 800, এইটা। স্যার এইটা হুম। হচ্ছে এক একটা কোশ্চেনের জন্য এক এক রকম মার্ক। এটা কখনো মার্কটা কিভাবে ডিস্ট্রিবিউট হয়, আইসাকা এইটা কখনো আমাদের সাথে শেয়ার করে না। বাট আমরা আচ্ছা, যারা আচ্ছা, এক্সামের কন্টেন্ট নিয়ে কাজ করি, ওনারা এখানে কিছু লজিক সেট করে। যেমন আপনাকে হয়তো রিক্সের একটা ইনিশিয়াল লেভেলে বেসিক লেভেলের কোশ্চেন করছে, আপনি ওই কোশ্চেনের আনসার দিতে পারেন নাই, ওই কোশ্চেনের জন্য মার্ক ছিল 1। আপনি আরেকটা কোশ্চেনের আনসার দিলেন যেটা খুব কঠিন এবং আপনার আনসারটা কারেক্ট হয়েছে, তো আপনি যেহেতু আগের কোশ্চেনের আনসারটা, সহজ আনসারটা আপনি দিতে পারেন নাই, সেকেন্ডটা আপনি আনসার দিচ্ছেন যেটা কঠিন, তারা ভেবে নেয় বা অ্যালগোরিদম এইটা ধরে আসলে আপনার বেসিকটা ঠিক নাই, আপনি এইটা হয়তো আন্দাজের উপরে দিচ্ছেন। যার কারণে এইটার যদি মার্ক 4 থাকে, এইটা 4 না পেয়ে হয়তো আপনাকে 2 দেবে বা 3 দিবে। তো এরকম একটা অ্যালগোরিদমের উপর ভিত্তি করে এটা এ করে। এটা এমন না যে 800 মার্ককে আমি 150 দিয়ে ভাগ করলাম, প্রতিটা কোশ্চেনের ওয়েট এরকম, এরকম না, এক একটা কোশ্চেনের ওয়েট এক এক রকম। তো কোনটার আনসার কেমন এটা আমরা জানি না। এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই, এই একটা সুবিধা। আর একটা সুবিধা হলো যে আপনি শুধু একটা কোশ্চেনেই আপনি সলভ করতে, মানে সিলেক্ট করতে পারবেন, একটা কোশ্চেনের জন্য একটা অপশন। এবং এইখানে আপনার কোনো এমন কোনো কোশ্চেন নাই যে কোশ্চেনটা কোনো মার্ক ক্যারি করে না, প্রত্যেকটা কোশ্চেনেরই আপনার এখানে মার্কস আছে। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা আরেকটু আমরা এখানে গো থ্রু করি। হ্যাঁ, যেমন এখানে সিনারিওতে আমরা যদি দেখি যে আমরা একটা কোশ্চেন, জাস্ট আপনি যেহেতু কোশ্চেনটা নিয়ে কথা বলেন, আমরা এই সিনারিওটা একটু অ্যানালাইসিস করে আমরা সবাই একটু চ্যাট বক্সে আনসার দেওয়ার ট্রাই করি। আমরা এই কোশ্চেনটার জন্য আমরা 1 মিনিট সময় নিব, জাস্ট 1 মিনিট। আপনারা চ্যাট বক্সে একটু আনসারটা দিবেন প্লিজ। ভুল হোক রাইট হোক এটা ইস্যু না, একটু জাস্ট আনসার দেন।
ওয়ান্ডারফুল। সো এ পর্যন্ত আমাদের ম্যাক্সিমাম স্যার আনসার দিচ্ছেন ডি, একজন স্যার আনসার দিচ্ছেন বি। আমি যেমন ইউসুফ স্যার, সৌরভ স্যার আপনারা আনসার দিচ্ছেন ডি, সুব্রত স্যার আনসার দিচ্ছেন ডি, এবং সরোয়ার জাহান স্যার আপনি আনসার দিচ্ছেন বি। এখন দেখেন এইখানে আপনার মেন পয়েন্ট যেটা ছিল কোশ্চেনের, হ্যাঁ, যে অ্যাজ এ রিস্ক প্রফেশনাল হোয়াট ইজ ইউর ফার্স্ট কোর্স অফ অ্যাকশন, সবার আগে আপনার কি করা উচিত। আপনারা একটা ভালো কাজ করতে পারছেন যে দুইটা অপশন কিন্তু আপনারা ইলিমিনেট করতে পারছেন। সো ইলিমিনেশন ইজ মাচ মোর ইম্পর্টেন্ট ইন দিস এক্সাম। আপনারা অপশন এ এবং সি টোটালি ইলিমিনেট করতে পারছেন, আর বি এবং ডি এই দুইটার মধ্যে আমি কোশ্চেন এক্সপ্লেনেশন যাচ্ছে না, শুধু অপশন গুলো যদি আমরা দেখি, দেখেন বিতে বলছে প্রপোজ এ কম্পেনসেটিং কন্ট্রোল দ্যাট রিডিউস দ্য রিস্ক টু অ্যান অ্যাকসেপ্টেবল লেভেল উইথিন দ্য বাজেট। আর অপশন ডি তে বলছে প্রেজেন্ট দ্য রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড কস্ট বেনিফিট অ্যানালাইসিস টু দ্য বিজনেস প্রসেস ওনার ফর এ ডিসিশন। এখন এইটা কিন্তু ফার্স্ট স্টেপ। এখন আমরা কি প্রপোজ এ কম্পেনসেটিং কন্ট্রোল, আমরা কি প্রথমেই আসলে কোন একটা কন্ট্রোল ইমপ্লিমেন্ট করার জন্য প্রপোজ করি, নাকি আসলে আমরা রিস্কটাকে অ্যাসেসমেন্ট করি, কস্ট বেনিফিট অ্যানালাইসিস করি, করে আমরা এটা বিজনেস ওনারকে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা বলি। আমরা কিন্তু সিদ্ধান্ত দিতে পারি না। অপশন বি আগে না অপশন ডি আগে? ডেফিনেটলি অপশন ডি আগে। এটা ম্যাক্সিমাম আপনাদের আনসার কারেক্ট হয়েছে, যে আপনার অপশন ডিটা আপনারা সিলেক্ট করছেন। সো দেখেন এখানে কারেক্ট আনসার ডি, এবং এই লজিক গুলো আপনাকে দেখতে হবে। হ্যাঁ, যেমন কি কি বিষয় নিয়ে আপনি চিন্তা করবেন যখন এক্সামটা দিবেন, যেমন আপনি প্রথমে লজিকটা করবেন। যেমন আমরা যদি অপশন বির কথা বলি, এটা টেকনিক্যাল ফিক্সড, হ্যাঁ, টেকনিক্যাল ইস্যুর কথা বলছে। অপশন সির কথা বলে কস্ট বেসড অ্যাকসেপ্টেন্স এর কথা বলছে। কিন্তু আইসাকার এই ওয়ার্ল্ড ভিউ থেকে আমরা যদি বলি, আইটি প্রফেশনাল ডু নট ওন দ্য রিস্ক, দ্য বিজনেস ওনার ডাজ। একজন বিজনেস ওনার যেটা কাজ করবে, আইটি প্রফেশনালরা কিন্তু ওই কাজটা তারা করবে না। এরপরে আপনি চিন্তা করেন যে ম্যানেজারিয়াল মাইন্ডসেট থেকে আপনাকে চিন্তা করতে হবে, থিঙ্ক লাইক এ রিস্ক ম্যানেজার। ম্যানেজমেন্টের জায়গা থেকে আপনাকে এটা চিন্তা করতে হবে। আপনার রোল কিন্তু এইখানে ডেটা প্রোভাইড করা, আপনি বিজনেসকে হেল্প করতেছেন এইখানে। আর আপনাকে কিছু ট্রাপ এখানে দেবে, যেমন অপশন এ ইগনোরস কস্ট ইফেক্টিভ, অপশন সি মেক্স এ বিজনেস ডিসিশন দ্যাট ইজ আউটসাইড অফ দ্য আইটি রিস্ক ম্যানেজার্স অথরিটি। সো আপনি যখন অ্যাজ এ আইটি রিস্ক ম্যানেজারের রোল আপনি প্লে করতেছেন, আপনি যখন নিজেকে চিন্তা করতেছেন আপনি এখানে আইটি রিস্ক ম্যানেজার, তখন আপনাকে চিন্তা করতে হবে আপনি আপনার কাজ কি, প্রোভাইড অবজেক্টিভ অ্যানালাইসিস, প্রেজেন্ট দ্য অপশন and enable the business owner to decide based on a risk appetite. তাহলে এখান থেকে আমাদের এই কোশ্চেনটা থেকে আমাদের কি টেক অ্যাওয়ে কি, যে অলওয়েজ লুক ফর দ্য আনসার দ্যাট ইনভলভস এক্সিকিউটিভ অ্যাকাউন্টেবিলিটি এন্ড বিজনেস অ্যালাইন ডিসিশন মেকিং। দেখছেন এইটা কিন্তু ম্যানেজমেন্ট লেভেলে বিজনেস থিঙ্কিংটাকে আপনাকে বাড়ায়। এবং লাস্টে একটা নোট আমি দিয়েছি, দেখেন যে থিঙ্ক লাইক এ রিস্ক অ্যাডভাইজার নট এ টেকনিক্যাল এক্সপার্ট, align with business objective, risk appetite and executive accountability. সো এই এরিয়াটাই মূলত আপনাদেরকে চিন্তা করতে হবে। এটা 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 আমরা বিভিন্ন এরিয়াতে কিন্তু এই সাবজেক্টটা, এই ডোমেইনটা নিয়ে পড়ানো হয়। সেটা গভর্নমেন্ট বলেন, সেটা এই যে রেগুলেটরি অথরিটি বলেন, যারা ডিসিশন নেওয়ার মতো, ম্যানেজমেন্ট নেওয়ার মতো, তাদের জন্য এই সার্টিফিকেশন। তো এক্সাম প্রিপারেশনের জন্য যদি আমরা বলি যে আসলে এক্সামটা আপনি যখন নিবেন কত সময় লাগে, অনেকে বলে যে আমি কত দিনের প্রিপারেশন নিব বা কিভাবে প্রিপারেশন নিতে পারেন। প্রথমেই আমি যেটা বলি, তারা আইসাকা যে অফিসিয়াল রিসোর্স গুলো দিয়েছে, এই অফিসিয়াল রিসোর্স গুলো ফলো করলেই এনাফ, বিকজ ইউ উইল গেট ইচ অ্যান্ড এভরি কোশ্চেন ফ্রম দেয়ার অফিসিয়াল ম্যাটেরিয়ালস। এই অফিসিয়াল ম্যাটেরিয়ালস এর বাইরে একটা কোশ্চেনও আসে না। তো আপনি এখানে আইসাকার যে সিরিক্স রিভিউ ম্যানুয়াল, যেটা 8th এডিশন, লেটেস্ট এডিশন, এটা আপনারা ফলো করতে পারেন। আইসাকা একটা কোশ্চেন আনসার ডেটাবেস তারা প্রোভাইড করে, সেটা আমরা করতে পারি, এবং অফিসিয়াল কিছু
ট্রেনিং ম্যাটেরিয়ালস এইগুলো ফলো করতে পারি, দ্যাটস এনাফ ফর ইয়োর এক্সাম। অ্যাডিশনাল রিসোর্স হিসেবে আপনি কি করতে পারেন, যেমন আপনি কিছু প্র্যাকটিস করছেন বিভিন্ন সাইট থেকে, যেমন ইউডেমি থেকে অথবা অথেন্টিক জায়গা থেকে আপনি এইটা নিতে পারেন। স্টাডি গ্রুপস তৈরি করতে পারেন, যেমন আপনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে সেখান থেকে আমরা প্র্যাকটিস করতে পারি। অনলাইন ফর্ম থাকতে পারে, ফ্ল্যাশ কার্ড, এই জায়গা থেকে আমরা প্র্যাকটিস করতে পারি কোশ্চেন আনসার প্র্যাকটিস করার জন্য। প্রিপারেশনের জন্য যেমন আপনি একটা মাসে হয়তো 2টা ডোমেইন কমপ্লিট করলেন, ডোমেইন 1, ডোমেইন, সেকেন্ড মাসে ডোমেইন 3, ডোমেইন 4, আর থার্ড মান্থে আপনি যেটা করবেন, যেগুলো আপনি এই পর্যন্ত পড়ছেন, আপনি কোশ্চেন আনসার প্র্যাকটিস তো রেগুলার করতে হবে, বাট আপনি এক্সাম যে মাসে দিবেন ওই মাসে প্রচুর পরিমাণে এক্সাম এর জন্য আপনি কোশ্চেন প্র্যাকটিস করবেন, মক এক্সাম দিবেন, এবং আপনি যে এরিয়াগুলোতে আপনার কোশ্চেন গুলো ভুল হচ্ছে, আপনার উইক এরিয়াগুলো ফাইন্ড আউট করে ওইগুলো আপনি ডেভেলপ করবেন। আপনি যেগুলো জানেন ওগুলো না, যে এরিয়াতে আপনার কনফিউশন আছে, আপনার ভুল হচ্ছে, ওইগুলোতে আপনাকে ডেভেলপ করতে হবে। এবং স্টাডির ক্ষেত্রে সবসময় আপনাকে আন্ডারস্ট্যান্ড কনসেপ্ট রাদার দ্যান মেমোরাইজিং। এটা ম্যানেজমেন্ট রিলেটেড এক্সাম, ম্যানেজারিয়াল এক্সাম, সো আপনি এখানে মেমোরাইজ করবেন না। হ্যাঁ, মেমোরাইজ করতে হবে, সেটা অনলি 5%। আমরা এই এক্সামের ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট আমরা বলি, যেমন আপনার প্রথম যেটা কাজ, আমরা কয়েকটা স্ট্র্যাটেজি এখানে কাজ করে। যেমন আমরা যদি বলি মোটেও মেমোরাইজ করতে হবে না, এটা না, 5%-এর মতো আপনাকে মেমোরাইজ করতে হয়। 5%, 5% হচ্ছে ইংলিশের একটা বিষয় থাকে, যে আপনার ইংলিশের প্রফিসিয়েন্সি কত, আপনি ইংলিশটা কতভাবে বোঝেন, কারণ ওরা কোশ্চেনটা একটু টুইস্ট করে দেওয়ার ট্রাই করে। আর এই যে রেস্ট অফ দ্য 90%, এইটা মূলত আপনার আন্ডারস্ট্যান্ডিং। এই যে আমরা মেন্টরশিপ প্রোগ্রাম প্রোভাইড করি, আমরা যে ডিসকাশন করি, এই থিঙ্কিংটা আপনাদের গ্রো করায় দেয়, এই জিনিসটা মূলত এই 90%। এবং সবসময় আপনাকে চিন্তা করতে হবে রিস্ক ম্যানেজমেন্টের মাইন্ডসেট, এই মাইন্ডসেটটা কিভাবে তৈরি করা যায়, সেইটার জন্য মূলত এই মেন্টরশিপ প্রোগ্রামগুলো। এছাড়া অন্য কোনো কারণ না। আপনার যদি আপনি ম্যানেজমেন্ট লেভেল, আপনি নিজে পড়েও এই এক্সাম দিতে পারেন, বাট আপনার থিঙ্কিংটা ওই রিস্ক ম্যানেজমেন্টের ওই থিঙ্কিং আনার জন্য, বিভিন্ন কোশ্চেন আনসার প্র্যাকটিস করার জন্য, এক্সামের টেকনিক গুলো কিভাবে আপনি জানবেন, সেইগুলোর জন্য মূলত মেন্টরশিপটার প্রয়োজন। এবং আপনি সিনারিও বেসড কোশ্চেন গুলো প্র্যাকটিস করতে হবে। আইসাকার বিভিন্ন টার্মিনোলজি গুলো, আপনি একটা টার্মিনোলজি হয়তো আপনি পড়ছেন, যেটা হয়তো আপনি নর্মালি একটা টার্মিনোলজি আপনি পড়ছেন, আমরা ডিটেলস জানি, বাট এইখানে হয়তো ওইটা একটু শর্ট ফর্মে আপনি দিচ্ছে। হয়তো আপনি দেখলেন যে এখানে জিডিপিআর নিয়ে কথা বলা হয়েছে, তো জিডিপিআর এ হয়তো আমরা ডিটেলসটা পড়ছি এটা, হ্যাঁ, জেনারেল ডেটা প্রোটেকশন এন্ড রেগুলেশন অ্যাক্ট যেটা, বাট এইখানে শুধু জিডিপিআরটা লিখছে। তা আমার এই টার্মিনোলজি গুলো জানতে হবে, এবং বিভিন্ন ভাবে আমাদের কন্টিনিউস অ্যাটলিস্ট আপনাকে 10টা মক টেস্ট, ফুল লেন্থে মক টেস্ট আপনাকে দিতে হবে। এই মক টেস্ট গুলো কেন দিবেন, কারণ হলো দুইটা, যে আপনি আপনার উইকনেস, আপনার উইক এরিয়া গুলো আপনি আইডেন্টিফাই করবেন, এবং এই যে 4 ঘন্টা ধরে পরীক্ষা দিতে হবে, এইটা একটা অভ্যাস আপনাকে তৈরি করে ফেলতে হবে। এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে মূলত আমরা আমরা এক্সামের জন্য আমরা এই প্রিপারেশন গুলো আমরা নিতে পারি। তাহলে এই যে এক্সাম প্রিপারেশন গাইডের, হ্যাঁ, এইটুকু এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? ইসুফ ভাই? না, ঠিক আছে ভাইয়া। ওকে, এখন এক্সামের স্ট্র্যাটেজিটা আমরা বলি, আমরা কমনলি আসলে আমাদের ভুলটা কোথায় হয়। যেমন আপনি যেদিন পরীক্ষা দিবেন বা যখন পরীক্ষা দিবেন, কোশ্চেনটা আপনাকে ভেরি কেয়ারফুলি পড়তে হবে। আপনি যদি কোশ্চেন বুঝতে পারেন, তাহলে আপনি অপশন থেকে আপনি ইজিলি আনসার দিতে পারবেন। আপনি উত্তর না দেখেও আনসার দিতে পারবেন। উত্তর না দেখে আপনি মনে মনে ঠিক করবেন যে এই কোশ্চেনের জন্য আনসার কি হইতে পারে। তার মানে কোশ্চেনটা বুঝতে হবে, এবং কোশ্চেনটা বোঝার জন্য কিছু কোশ্চেন তো বড় হবে, কিছু সিনারিও বেস কোশ্চেন হবে, সো ওইখান থেকে আপনাকে ইম্পর্টেন্ট কিওয়ার্ড গুলো বের করে আনতে হবে, আসলে ওরা চেয়েছে কি। এবং কোশ্চেন গুলোকে আপনাকে মিসগাইড করার জন্য ওরা প্রথম অপশনটা একরকম বলে, মাঝখানে একরকম, আর লাস্টে একরকম। হয়তো দেখা যাচ্ছে আনসারটা লুকাই আছে মাঝখানে।
সো ওই কিওয়ার্ড গুলো কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেগুলো আমরা আপনাদেরকে শিখাবো। আমরা অপশনগুলো, নেগেটিভ অপশনগুলো কিভাবে ইলিমিনেট করতে হয়, এই ইনকারেক্ট আনসার গুলো ইলিমিনেশনটা আমরা আপনাদেরকে শিখাবো। থিঙ্ক ফ্রম এ বিজনেস পার্সপেক্টিভ, এটা কিন্তু সবসময় আমরা বলছি যে আপনি যখনই আইটির পার্সপেক্টিভে আপনি চিন্তা করবেন তখন কিন্তু আপনার আনসার রং হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেমন আমরা আজকে যে আনসারটা দেখলাম, আমি জানি না যিনি আনসারটা বি দিছেন এই স্যার আসলে আইটি ব্যাকগ্রাউন্ডের কিনা, বাট যারা ডি দিছেন আমার কিন্তু মোটামুটি আমি স্যারদেরকে চিনি, ওনারা হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ডের। সো আপনাকে অলওয়েজ আপনার বিজনেস পার্সপেক্টিভে আপনাকে চিন্তা করতে হবে, থিঙ্ক লাইক এ ম্যানেজার। আইটি পার্সন হিসেবে কখনো আপনাকে চিন্তা করলে এখানে আপনার আনসার গুলো ভুল হবে। আপনি বেস্ট আনসার এটাকে আপনাকে চুজ করতে হবে, কারেক্ট আনসার কোনটা এইটা না, বেস্ট আনসার। কারণ একটা কোশ্চেনের 4টা অপশন থাকতে পারে, 4টাই কারেক্ট, 4টাই কারেক্ট, বাট এই কারেক্টের মধ্যে আপনাকে জিজ্ঞেস করবে যে কোনটা বেস্ট। 4টাই কারেক্ট, বাট আপনাকে বেস্ট অপশনটা বের করতে হবে। আমরা ওখানে কিছু কিওয়ার্ড থাকে, ফার্স্ট, মোস্ট, বেস্ট, রিস্ক, এই প্রাইমারি, এই ধরনের কিওয়ার্ড দেখে আমরা যখন আমাদের এই সিরিজ রিভিউ ম্যানুয়ালটা পড়বো তখন এইটা আমরা যেন ফলো করি। আমরা কমন ভুল যেগুলো করি, যেন আপনি কোশ্চেন আনসার প্র্যাকটিস করতেছেন, এখান থেকে তো ভাই একটা কোশ্চেনও আপনি রিয়েল এক্সামে পাবেন না, এটা প্রিভিয়াস এক্সামের কোশ্চেন না, এটা জাস্ট আপনাকে কিছু স্যাম্পল কোশ্চেন দিচ্ছে, বাট এক্সামে পাস করার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলোর এক্সপ্লেনেশন থাকে। সো আপনি কখনো কোনো কোশ্চেনের আনসার আপনি মুখস্থ করবেন না, নাম্বার 1। নাম্বার 2 হলো গভর্নেন্স কনসেপ্টটাকে আপনি কখনোই এটাকে ইগনোর করবেন না, কারণ এটা গভর্নিং ম্যানেজমেন্ট রিলেটেড জায়গা। কারণ এই সার্টিফিকেশনের মেন জায়গাটা হচ্ছে জিআরসি, গভর্নেন্স, রিস্ক এবং কমপ্লায়েন্স। সিনারিও বেস কোশ্চেন যেগুলো আছে, হ্যাঁ, এইগুলোর ক্ষেত্রে কি হয় যে আপনাকে মাইন্ডসেটটা তৈরি করার জন্য আপনি সিনারিও বেস কোশ্চেন হয়তো মুখস্থ করলেন না, এটা করা যাবে। মক এক্সাম এটা স্কিপ করা যাবে না। অনেকেই মনে করে কি না ফাইনাল এক্সামের দিনে যা হয় দিয়ে দেবে, কিন্তু 4 ঘন্টার এক্সাম 1 ঘন্টা দেওয়ার পরে অস্থিরতা কাজ করে। তো 4 ঘন্টার এক্সামে আপনি বসে থাকা যেটা, সেটাও আপনার একটা প্র্যাকটিস হবে। এবং অনেকেই আছেন যারা টেকনিক্যাল কন্ট্রোলের কে ফোকাস করে, বাট সিরিজ ইজ নট জাস্ট টেকনিক্যাল, ফোকাস অন রিস্ক ম্যানেজমেন্ট এন্ড বিজনেস ইম্প্যাক্ট। সো এক্সামের দিনে অবশ্যই আপনাকে শান্ত থাকতে হবে, টাইম ম্যানেজ করতে হবে এবং আপনার প্রিপারেশনের উপর ট্রাস্ট করতে হবে। যে আপনি মক এক্সামে যদি আপনি এখানে আমাদের 800-র মধ্যে 450 পেতে হবে, মানে ওনলি 56 বা 7% পাইলে আপনি পাস। বাট আমরা মক এক্সাম গুলোতে আপনি যখন 80% পাবেন তখন বলবো ইয়েস ইউ আর রেডি টু টেক ইউর এক্সাম। কারণ আমরা এনশিওর করতে চাই, বা আপনি নিজেই যখন কনফার্ম হবেন না এখন আপনি এইখান থেকে আপনি মক টেস্ট দিয়ে আপনি পাস করতে পারবেন, তখনই হচ্ছে এই এক্সামটা আপনার জন্য। সো থিঙ্ক স্মার্ট, আনসার বেসড, এবং সাকসেস আপনার এইখানে ডেফিনেটলি এটা আপনার জন্য ওয়েট করতেছে। আমরা খুব বেশি সময় আর নিব না, এখানে আমরা কি টেক অ্যাওয়েজ আমরা যেগুলো দেখলাম, আমরা যতটুকু দেখলাম যদি আমরা একটু জাস্ট র্যাপ আপ করি, আমরা কয়েকটা বিষয় আমরা দেখলাম। যেমন সিরিক্স এটা কি গ্লোবাল রিকগনাইজড একটা সার্টিফিকেশন, এই বিষয়টা আমি আপনাদের দেখাবো। এইটা ফোকাস অন আন্ডারস্ট্যান্ডিং রিস্ক ম্যানেজমেন্ট কনসেপ্ট। রিস্কটাকে ম্যানেজ করা যায় কিভাবে, অ্যাকসেপ্টেবল লেভেলে আনা যায় কিভাবে, এই কনসেপ্টটা আপনাকে চিন্তা করতে হবে। একজন ম্যানেজমেন্ট আসলে রিস্ক কখন অ্যাকসেপ্ট করে, যখন কন্ট্রোলের ভ্যালু অ্যাসেটের ভ্যালু থেকে বেশি হয়ে যায়, তখন কিন্তু মানে ম্যানেজমেন্ট রিস্কটাকে অ্যাকসেপ্ট করতে চায় যে হ্যাঁ এখানে একটা রিস্ক আছে, বাট আমি এটা অ্যাকসেপ্ট করে নিলাম, এই ক্ষতিটা আমি মেনে নিচ্ছি। তাহলে এটা কি যে এটা ফোকাস অন আন্ডারস্ট্যান্ডিং রিস্ক ম্যানেজমেন্ট কনসেপ্ট, মাস্টার অল 4 ডোমেইনস। এই 4টা ডোমেইনের মধ্যে আপনি কি আপনার এক্সপার্টাইজ বাড়াইতে হবে। এখন আপনি হয়তো ভাবতেছেন ও ডোমেইন 2 থেকে 20%, ওকে ফাইন, তাহলে আমরা এটা একটু নেগলেক্ট করি, এটা দরকার নেই। যেহেতু আপনার ইন্ডিভিজুয়াল সব ডোমেইনেই যে পাস করা লাগবে এটা নেসেসারি না, বাট আপনি আপনার সর্বোচ্চটাই আপনি এই ডোমেইনে দিবেন। বরং যেখানে আপনার উইকনেস আছে, যেখানে আপনার পড়তে ভালো লাগে না, ওইটাকে আপনি একটু বেশি
এমফেসাইজ করবেন এটা। এবং অফিসিয়াল রিসোর্স যেটা, এটা আপনি অবশ্যই ফলো করবেন। এটা আনঅথরাইজ অথবা আনঅথেন্টিক কোনো সাইটে কোনো জায়গায় আপনি প্র্যাকটিস করবেন না। কারণ এইখানে আপনি প্র্যাকটিস করলে দেখা যাচ্ছে রং অপশন আনসার দেওয়া থাকে, এক্সামে এমনই করছেন বাট আপনি ওই রং আনসার গুলো দেওয়ার কারণে আপনার এক্সামের রেজাল্ট খারাপ আসছে। এবং প্র্যাকটিস এক্সটেন্সিভলি বিফোর দ্য এক্সাম, যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার জন্য এটা মানে ইফেক্টিভ হবে। সো এ পর্যন্ত আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করেন। আমরা আচ্ছা, কোশ্চেনের আগে আমরা আর একটা জিনিস একটু দেখে আসি। আমরা যে স্টাডি ম্যাটেরিয়ালস গুলোর কথা বলতেছিলাম, হ্যাঁ, এই ম্যাটেরিয়ালস গুলো কেমন সেগুলো নিয়ে আমরা একটু দেখি। যেমন এইটা আমরা বলছি যে অফিসিয়াল রিভিউ ম্যানুয়াল, যেটা এইখানে মূলত আমাদের দেখা যাচ্ছে যে 4টা ডোমেইন এখানে আছে। এবং এই 4টা ডোমেইনের মধ্যে এরা কিন্তু অনেক জায়গায় তারা আমাদেরকে বলেই দিছে, হ্যাঁ, কিছু টেকনিকও বলছে কি ধরনের কোশ্চেন আসবে, কিভাবে আমাদেরকে পড়তে হবে। এই 4টা ডোমেইন এখানে মূলত তারা ডিফাইন করছে। সো এটা আমরা আমাদের মার্কিং করা প্রত্যেকটা সেকশন আমরা এটা আপনাদেরকে প্রোভাইড করি। যেমন এখানে দেখেন চ্যাপ্টার 1, হ্যাঁ, চ্যাপ্টার 1টা হচ্ছে গভর্নেন্স। এই চ্যাপ্টার 1-এর গভর্নেন্স এর এখানে দেখেন, এখানে 2টা পার্ট, একটা হচ্ছে অর্গানাইজেশনাল গভর্নেন্স, আর একটা যেটা বলছে সেটা এখানে বলছে যে আপনার রিস্ক গভর্নেন্স। ঠিক আমাদের যদি আমরা চ্যাপ্টার 2 এর কথা বলি, হ্যাঁ, চ্যাপ্টার 2 এ দেখেন এখানে পার্ট এতে বলছে রিস্ক আইডেন্টিফিকেশন, আর পার্ট বি তে এখানে যেটা আছে রিস্ক অ্যানালাইসিস। তো এই এক্সাম গুলোতে, হ্যাঁ, যেমন এইটা 3rd নাম্বার যেটা, এই ডোমেইনটাকে আমরা বলছি রিস্ক রেসপন্স এন্ড রিপোর্টিং। এইখানে 3টা পার্ট আছে, যেমন রিস্ক রেসপন্স, তারপরে কন্ট্রোল ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন, তারপরে আর একটা পার্ট এখানে আছে, যেমন রিস্ক মনিটরিং এন্ড রিপোর্টিং। 3টা পার্ট। তাহলে এই জিনিসগুলো যদিও এটা থিওরিটিক্যাল, বাট আমরা চেষ্টা করি একটা প্র্যাকটিক্যাল ভাইব এখানে দেওয়ার জন্য। আসলে কিভাবে রিস্ক অডিটটা করতে হয়, আমরা হয়তো কিছু স্যাম্পল প্র্যাকটিস আপনাদেরকে এখানে করাবো বা দেখাবো। এটা যেহেতু প্র্যাকটিক্যাল কোনো কোশ্চেন এখানে আসে না বা সিনারিও বেস। আর কোশ্চেন আনসারের জন্য যেমন এখানে আমরা বলছিলাম না যে কিছু কিওয়ার্ড, কিছু টেকনিক। যেমন এখানে দেখেন, আমরা যদি একটা কোশ্চেন ধরি যে এটা 82 নম্বর কোশ্চেন, হ্যাঁ, এখানে দেখেন কিওয়ার্ডটা কিন্তু এইভাবে বলছে যে বেস্ট, মানে 4টাই হয়তো কারেক্ট, বাট এই 4টার মধ্যে সব থেকে পারফেক্ট কোনটা। তো বি এখানে কারেক্ট আনসার। আপনি হয়তো আনসার দিলেন বি, আপনার আনসার কারেক্ট, আপনি সরাসরি 83 নাম্বার কোশ্চেনে চলে গেলেন না। আপনাকে এই অপশনগুলো ভালোভাবে আপনাকে বুঝতে হবে। আপনার এই অপশনগুলো একটু ভালো করে দেখতে হবে এই কারণে, কারণ যদিও সরাসরি তো আর এক্সামে এই কোশ্চেন গুলো আসবে না, কিন্তু এই কনসেপ্টটা অন্য কোনো আনসারের জন্য হয়তো আপনার কাজে লাগতে পারে। যার কারণে আপনার এইখানে যতগুলো কোশ্চেন আছে ওই কোশ্চেন গুলো প্র্যাকটিস করতে হবে। এবং প্রতিটা কোশ্চেনেই কিন্তু কিওয়ার্ড হচ্ছে এরকম মোস্ট, তারপরে বেস্ট, তারপরে ফার্স্ট, এরকম ধরনের অপশন গুলো ম্যাক্সিমাম কোশ্চেনে আপনি এই অপশন গুলো পাবেন। ফার্স্ট, মোস্ট, এই ধরনের আলটিমেট। এই এই 2টা অফিসিয়াল ডকুমেন্ট যদি আমরা ফলো করি, দ্যাটস এনাফ। এর পাশাপাশি আমরা সিজার জন্য যেরকম অনেক সময় বলি না যে সার্টিফাইড ইনফরমেশন সিস্টেমস অডিটরের জন্য আইটিএফ একটা ফ্রেমওয়ার্ক আছে, ইনফরমেশন টেকনোলজি অডিট ফ্রেমওয়ার্ক। যে ফ্রেমওয়ার্কটাই ইন্টারন্যাশনালি আমার কন্ট্রিবিউট করার সুযোগ হয়েছিল এবং ওয়ার্ল্ডে আমার র্যাঙ্কিং হচ্ছে 2nd। তো ঠিক একইভাবে আইসাকা তাদের রিস্ক আইটি ফ্রেমওয়ার্ক একটা আছে। এই রিস্ক আইটি ফ্রেমওয়ার্কটাও 46 পেজের খুব ছোট্ট একটা ডকুমেন্ট। এইটা যদি আপনি একটু দেখেন, জাস্ট একটু যদি আপনি রিভিউ করেন, তাহলে কিন্তু আপনার এইটা এই এই এক্সামের জন্য আপনার খুব গুরুত্বপূর্ণ মানে ভূমিকা রাখে। যেমন রিস্ক আইটি ফ্রেমওয়ার্ক, তারপরে এর প্রিন্সিপাল কি, কি কি কম্পোনেন্ট এখানে আছে, এই যে রিস্ক গভর্নেন্স, রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক অ্যাসেসমেন্ট, তারপরে রিপোর্টিং, কমিউনিকেশন, এটা কিন্তু এটার সাথে রিলিভেন্ট, যেটা হয়তো আমরা অনেকেই জানি না। বাট আপনি এইটার সাথে এটা একটু কোরিলেট করে ছোট্ট একটা ডকুমেন্ট আপনি একটু পড়লে দেখা যাচ্ছে এটা আপনার জন্য মানে অনেক হেল্পফুল হবে আপনার এক্সামের জন্য।
এটা আমরা দেখতে পাবো। দেন প্র্যাকটিসের কথা আমি যেটা বললাম, যে মক টেস্টের জন্য আমরা কথা বলতেছি। মক টেস্টে কি আমরা ফুল লেন্থে আপনাদের হয়তো এখান থেকে আমাদের সাইট থেকে আমরা আপনাদেরকে কিছু মক টেস্টের ব্যবস্থা আমরা এখান থেকে করব, যেখান থেকে আপনারা মক এক্সাম গুলো এখান থেকে দিতে পারবেন। হ্যাঁ, আবার আচ্ছা, এটা লোড হোক। বাই দিস টাইম আমরা আরেকটা কথা বললাম যে আপনার স্টাডি টেকনিকের মধ্যে কিছু আমরা যেমন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বললাম। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে কি হয়, যেমন এইখানে হচ্ছে আমাদের এটা একটা ইন্টারন্যাশনাল গ্রুপ। আমরা এখানে প্রতিদিন কোশ্চেন আনসার আমরা প্র্যাকটিস করি। এখানে ইন্টারন্যাশনালি দেখা যাচ্ছে যারা আসলে এই সার্টিফিকেশন নিয়ে আছে, প্রতিদিন এখান থেকে আমরা কোশ্চেন আনসার গুলো এখানে প্র্যাকটিস করি। সো এখানে আপনি আপনার কোশ্চেনটা দিবেন, অন্যরা আনসার দিবে। আপনার আনসার যদি ভুল হয় তাহলে আপনি আবার এইটাকে বলবেন যে কেন এটা কারেক্ট না, একটু এক্সপ্লেন করেন, অথবা মেন কিওয়ার্ডটা কি, সেই রিলেটেড বিষয়গুলো কিন্তু আমরা এখানে মানে আমরা ডিসকাস করতে পারি। হ্যাঁ, এবং আমরা সাইটটা আমরা ব্রাউজারেরও শো হতে পারে। যেমন আমাদের কিছু লাইসেন্স করাই আছে, যেমন সার্টপ্রেপ থেকে আমরা প্র্যাকটিস করতে পারি। হ্যাঁ, সার্টপ্রেপ থেকে এইখানে আপনি এইখানেও থেকে আমরা প্র্যাকটিস করতে পারি। এখানে কিভাবে আপনারা ফুল লেন্থে মক টেস্ট গুলো পাবেন, আমাদের টোটাল কোর্স পারচেস করা আছে। সো আপনার টেস্ট গুলো যেমন প্র্যাকটিস টেস্ট, আমরা আইসাকার এই যে সিরিক্সে আমরা এখানে যখন যাব তখন এখান থেকে আপনারা ওই টেস্ট গুলো, প্র্যাকটিস টেস্ট গুলো আমরা এখান থেকে দিতে পারবো। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমরা এটা একটু ডিসকাস করি। আমরা বলছিলাম যে আসলে জব অপরচুনিটি যেটা, যেন আমরা তো আসলে ম্যাক্সিমাম জানি যে আমরা প্রফেশনাল সাইট যেটা ইউজ করি এটা হচ্ছে লিঙ্কডইন, তাই না? লিঙ্কডইন এর ক্ষেত্রে আমরা তো এটা সব থেকে বেশি ইউজ করি। তো আমি একটু শেয়ার দিচ্ছি আপনাদেরকে। জব অপরচুনিটির জন্য এটা আমি দেখাচ্ছি, অন্য কোনো ইয়ে না। যেমন আমরা লিঙ্কডইন এর এইখানে যদি নর্মালি যদি আমরা এরকম লিখি, যেমন এটা যদি আমরা যদি যে কোনো একটা কান্ট্রিতে দিই, যেমন অস্ট্রেলিয়া, অথবা যে কোনো ইসে আমরা এতে দিতে পারি। সো এখানে জবে যখন আপনি ক্লিক করবেন, দেখেন এখানে ম্যানেজার টেকনোলজি কন্ট্রোল এন্ড গভর্নেন্স, তারপরে সিনিয়র কনসালটেন্ট, হ্যাঁ, ডেলয়েট অথবা জিআরসি রিলেটেড এই জায়গাগুলোতেই কিন্তু তারা দেখা যাচ্ছে আপনার এই ধরনের সার্টিফিকেশন গুলো তারা উল্লেখ করে দেয় এখানে, যে আমার এই ধরনের সার্টিফিকেশন গুলো আপনার প্রয়োজন। এটা অর্গানাইজেশন সম্পর্কে বলছে। এটা অ্যাবাউট দি জবে যখন আপনি যাবেন, অ্যাবাউট দি জবে এইখানে দেখেন, যেমন এই জবটার ক্ষেত্রে ওরা কিন্তু এরকম বলে দেয়, হ্যাঁ, এই যে সিআইএসএসপি, তারপর সিজা, সিজো, সিরিক্স গুলো, এগুলো হচ্ছে তারা উল্লেখ করে দেয়, স্যালারি রেঞ্জ গুলো তারা বলে দেয়। আবার যদি আমরা নর্মালি দেখেন, আমরা যদি এইখানে জব তাহলে এইখানে দেখেন, এখানে যেমন তারা বলছে যে এই সিক্স জব ইন অস্ট্রেলিয়া, যে রাইট নাও এটা 72টা জব পাওয়া গেছে এখানে
লিঙ্কডইনে এরকম আছে 65টা জব ভ্যাকেন্সি আছে। তারপর এরকম বিভিন্ন কান্ট্রি ওয়াইজ কিন্তু আপনার এই জবের অপশন গুলো এখানে ইয়ে আছে। তো জেনারেলি এই জায়গাগুলোতে স্পেশালাইজড জায়গা, এগুলো তো আসলে নর্মালি না, যেমন এখানে 327টা সিকিউরিটি সার্টিফিকেশন জব এখানে ওয়েট করতেছে। তো এখানে একটা মানে ভালো ধরনের অপরচুনিটিটা আমাদের আছে। সো আমরা টাইমটাও আপনাদের ফিক্সড করে দিব। আমরা ক্লাসটা মেনলি এটা আমাদের সোমবার এবং বৃহস্পতিবার ইনিশিয়াল স্টেজে আমরা এই 2 দিনে করবো, 9টা থেকে 11টা পর্যন্ত। আর এইটা আমরা কোনো পিপিটি না, যে ডকুমেন্টটা থেকে সরাসরি আমাদের কোশ্চেন গুলো আসবে। হ্যাঁ, এই এক্সাম প্রিপারেশন গাইড যেটা আইসাকা যেটা পাবলিশ করছে, এই গাইডটা থেকেই মূলত আমরা প্র্যাকটিস গুলো করবো। অফিসিয়াল যে ডকুমেন্টটা আছে এই ডকুমেন্টটা দেখেই আমরা প্র্যাকটিস গুলো করবো, মূলত এই ডকুমেন্টটা। সো এই ডকুমেন্টটা আমরা শেয়ার করে দিব। তো এ পর্যন্ত ইউসুফ স্যার কোনো কোশ্চেন আছে, বা হুমায়ুন কবির স্যার, কামরুজ্জামান স্যার কোনো কোশ্চেন আছে? আমরা যতটুকু ডিসকাস করলাম। না ঠিক আছে। So these are all about from my side. If you have any question, please you just unmute yourself and ask the question. প্রশ্ন না, আপনি এই যে রেকর্ডিংটা একটু শেয়ার করেন আমাদের জি সাথে, জি স্যার, শিওর, খুব আমরা ইনফরমেটিভ। রেকর্ডিংটা আমরা শেয়ার করছি। থ্যাংক ইউ। সো সবাই ভালো থাকবেন। আমরা এ পর্যন্তই, আমাদের মূলত 1 ঘন্টার সেশন ছিল। আলহামদুলিল্লাহ আমরা মনে হয় রাইট টাইমেই শেষ করতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য নিরন্তর শুভকামনা। আসসালামু আলাইকুম।